উলুবেড়িয়া কলেজে সকল পলিটিক্যাল সায়েন্সের অনার্স স্টুডেন্টদের বর্তমান পরিস্থিতিতে অনলাইন এডুকেশন সিস্টেমটা একটা ইম্পর্টেন্ট টুলস হিসাবে দেখা হচ্ছে। আমি আশা করব তোমরা কেয়ারফুলিভাবে এর গুরুত্বটা অনুভব করবে। মূলত আমি এম স্যার তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করতাম সেটা সেমিস্টার 2 এর CC3 কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। সুতরাং আমি কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি বা গণপরিষদ সম্পর্কিত ক্লাসে একাধিকবার আলোচনা করেছি, তবুও তোমাদের কাছে আবার অনলাইন মারফত আরও ডিপলি এবং কেয়ারফুলিভাবে অ্যানালিসিস করার জন্য এই ভিডিওটা আবার তোমাদের কাছে পরিবেশন করলাম। এখন কথা হচ্ছে, আমরা সকলেই জানি পড়ব, কিন্তু পড়ব কেন? বর্তমান পরিস্থিতিতে তো মানসিক অবস্থা ঠিক না, সকলেই ঘরবদ্ধ, কিন্তু আমরা তো থমকে যাই না। আমাদের মানুষ হিসাবে স্বাভাবিক জীবনযাপনে প্রত্যেকটাই, খাওয়া থেকে শুরু করে চান করা থেকে শুরু করে সবই গতিশীল। তাহলে এডুকেশন বা শিক্ষা বা জ্ঞান এই জিনিসটা আটকে থাকবে কেন? তাই আমরা কৃত্রিম এই প্রতিবন্ধকতাটাকে হারিয়ে আবার পড়াশোনায় মনোযোগ স্থাপন করব। সুতরাং আমি আবার রিপিটে আমার টপিকে ফিরে আসছি, যেই টপিকটা নিয়ে আমি তোমাদেরকে আজকে ডিসকাস করব। এসো সকলে খুব সুন্দরভাবে একটু গল্পের ছলে এই জিনিসটাকে অধ্যয়ন করি। সংবিধান, কনস্টিটিউশন, আমরা এই নামটা শুনেছি এবং রাষ্ট্র পরিচালনায় আধুনিক প্রত্যেকটা রাষ্ট্রেই একটি লিখিত এবং লিপিবদ্ধ এবং সর্বসম্মত গ্রন্থ হিসাবে যে জিনিসটাই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহায়তা করে তাকেই আমরা কনস্টিটিউশন বা সংবিধান হিসাবে নামকরণ করে থাকি। কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রেরই যেমন সংবিধান রচনার ক্ষেত্রে একটি ইতিহাস থাকে, আমাদের ভারতবর্ষ নামক রাষ্ট্রেরও সংবিধান রচনার ক্ষেত্রে একটি ইতিহাস, একটা মেকানিজম, একটি সিস্টেম, একটি টেকনিক বা বলতে পারো একটা দায়বদ্ধতা অতীতে ছিল। সেই নিয়েই এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা গণপরিষদ নিয়ে আলোচনা করব। সুতরাং আমি যেটা বলতে চাইছি সেটা এই রকমই, এই অ্যাসেম্বলি অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি এই জিনিসটা এক্সামে কোন ফরম্যাটে আসতে পারে তোমরা দেখতে পারো। ভিডিওয় আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি, কোশ্চেনটা এইভাবে আসতে পারে: ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফরমেশন অফ দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। অর্থাৎ ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফরমেশন অফ দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অফ দ্য ইন্ডিয়া। এই কোশ্চেনটার উপরে বেস করে যদি আমরা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি বা গণপরিষদ জিনিসটাকে অনুধাবন করার চেষ্টা করি, তাহলে বেসিক্যালি আমাদের কাছে যে কোশ্চেনটা আসছে সেটা তিনটে কোশ্চেন আসতে চায়। একটা হচ্ছে তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কী ছিল,
তার কম্পোজিশন বা গঠনটা কিভাবে হয়েছিল, আর থার্ড নাম্বারটা হচ্ছে তার উদ্দেশ্যটা কী ছিল। অর্থাৎ তার ঐতিহাসিক প্রেক্ষাপটটা কী ছিল, কম্পোজিশন অর্থাৎ গঠনটা কী ছিল, অবজেক্টিভ অর্থাৎ উদ্দেশ্যটা কী ছিল। এখানে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফরমেশন অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি গঠনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটার কথা বলা হচ্ছে। কিন্তু এই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি গঠনের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ইতিহাসের ইতিহাস অর্থাৎ এর পূর্বের ঘটনাটাই এর জন্য দায়ী ছিল। কিন্তু আমরা সেই জিনিসটাই আলোচনার পরিপ্রেক্ষিতে যাব না। আমরা অনলি ফর ডিসকাস করব এখানে এই পার্টিকুলার টপিকটা, যেই টপিকটাকে নিয়ে আমি আমার স্টাডি মেটেরিয়ালে তোমাদেরকে ভিডিও মারফত প্রোভাইড করার চেষ্টা করছি। এখন কথা হলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে গেলে আমরা কোন জিনিসটাকে লক্ষ্য দেব যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠনে যেগুলো সাহায্য করেছিল। সেক্ষেত্রে আমি বলতে চাইব যে সংবিধান গঠন করার আগে সংবিধান গঠনগত পরিষদ গঠন করার দাবি একাধিকবার ব্রিটিশ আমলে বিভিন্ন জায়গা থেকে উত্থাপিত হয়েছিল। প্রথম দাবিটা উত্থাপিত হয়েছিল মূলত 1906 খ্রিস্টাব্দে, যেখানে গণপরিষদের প্রথম দাবি উত্থাপিত হয় 1906 খ্রিস্টাব্দে। এই বছরেই ভারতের জাতীয় কংগ্রেস কর্তৃক প্রকাশিত স্বরাজ সংক্রান্ত প্রস্তাবের মধ্যে গণপরিষদের দাবি নিহিত ছিল। দ্বিতীয় যে পদক্ষেপ, যেখানে গণপরিষদ বা সংবিধান রচনার ক্ষেত্রে গণপরিষদের দাবিটি উত্থাপিত হয়েছিল 1922 খ্রিস্টাব্দে। গান্ধীজি ভারতীয় গণপরিষদের প্রয়োজনীয়তার কথা দৃঢ়ভাবে ব্যক্ত করেছিলেন। তৃতীয় পর্যায়ে 1923 খ্রিস্টাব্দে অর্থাৎ 1923 খ্রিস্টাব্দে একটি জাতীয় সম্মেলনে মানবেন্দ্রনাথ রায়, যাকে আমরা এম এন রায় বলে জেনে থাকি, তিনি গণপরিষদের দাবিটাকে বাস্তবসম্মতভাবে এবং লিখিত আকারে প্রস্তাব উত্থাপন করেছিলেন। এরপর 1938 পণ্ডিত জওহরলাল নেহেরু এই দাবিটিকে পুনরায় জোরালোভাবে উপস্থাপন করে ইংরেজদের কাছে, এবং শেষ দাবি হিসাবে 1940 খ্রিস্টাব্দে রামগড় কংগ্রেসের পূর্ণ স্বরাজ ও গণপরিষদের গঠনের পক্ষে প্রস্তাব গ্রহণ হয়। এক্ষেত্রে এই সকল দাবিগুলোর শেষ পরিণতি 1940 খ্রিস্টাব্দে 7ই আগস্ট ভারতের ভাইসরয় একটি ঘোষণা করে, যা আগস্ট ঘোষণা নামে পরিচিত। এই ঘোষণায় ভারতের গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি গঠনের দাবিটা অফিসিয়ালিভাবে বা সরকারিভাবে গৃহীত হয়। এক কথায় বলা যায় ইংরেজরা মেনে নেয় যে ভারতীয়দের এই দাবিটা ন্যায্য এবং তাদের স্বাধীনোত্তর ভারতে সংবিধান রচনার ক্ষেত্রে তারা নিজেদের সংবিধান নিজেরাই রচনা করবে। সেক্ষেত্রে আমি এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কাছে প্রোভাইড করলাম যে গণপরিষদ এর যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কী রকম ছিল। এবং
যদি বলা যায় এবারে কম্পোজিশন বা গঠনগত দিক থেকে কি বলবো, যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি যে গঠন হয়েছিল তার দৃষ্টান্ত হিসাবে আমরা যদি বলি, এক কথায় 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন ভারতীয় গণপরিষদ গঠনের ক্ষেত্রে নির্দিষ্ট একটি কার্যক্রম গ্রহণ করে। মিশনের প্রস্তাবক্রমে গণপরিষদ গঠনের জন্য 1946 খ্রিস্টাব্দে জুলাই মাসে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট 296 জন সদস্য নির্বাচনের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ভারতের গণপরিষদ গঠনের ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেক্ষেত্রে পণ্ডিত জওহরলাল নেহরু, ডক্টর বি.আর. আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, সি রাজাগোপালাচারী, কে.এম. মুন্সি ইত্যাদি। সুতরাং কম্পোজিশনে আমরা অর্থাৎ গঠন কিভাবে হলো সেক্ষেত্রে নিচেতে আরও ডিপলিভাবে অ্যানালাইসিস করব, কিন্তু আমরা এক্ষেত্রে দুটি পদক্ষেপ আমরা ওভারকাম করলাম, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আর কম্পোজিশন। এখন উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্যটা যদি তোমাদের কাছে আমি তোমাদের কাছে যদি পরিবেশন করতে চাই, তাহলে এক কথায় বলা যাবে যে অবজেক্টিভ, গণপরিষদ স্বাধীন ভারতের ক্ষেত্রে একটি স্বাধীন কার্যকরী সংবিধান রচনার ব্রতী হয়েছিলেন। ভারতীয় গণপরিষদ ভারতকে একটি প্রজাকল্যাণকামী রাষ্ট্রে পরিণত করতে এবং বিভিন্ন স্বার্থের সমন্বয় ঘটিয়ে একটি ভারসাম্যপূর্ণ, প্রগতিশীল, বৈষম্যহীন রাষ্ট্রের রূপরেখা অঙ্কন করতে সাহায্য করেছিলেন। সুতরাং আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তিনটে জিনিস পরিবেশন করার চেষ্টা করলাম। একটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, দ্বিতীয় হচ্ছে কম্পোজিশনটা কী, আর অবজেক্টিভটা উদ্দেশ্যটা কী। কারণ কম্পোজিশনটা আমরা নিচেতে আরও ডিপলিভাবে অ্যানালাইসিস করব, আগেই বলা হয়েছে। সুতরাং আমরা পুরো ভিডিওটা আগে দেখি যে কিভাবে আমি আমার স্টাডি মেটেরিয়ালে এই জিনিসটা অঙ্কন করেছি। সেক্ষেত্রে ফার্স্ট যেটা আমি তোমাদেরকে দেখাতে চাইছি সেটা হচ্ছে ব্রিটিশ প্রপোজাল অ্যান্ড স্টেপ, অর্থাৎ ইংরেজদের দেওয়া প্রস্তাব এবং তাদের পদক্ষেপ। ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখো ভালো করে। ইন্ডিয়ান কনস্টিটিউশন আমি একটা বক্স অঙ্কন করেছি, সেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন কিভাবে কোন কোন পর্যায়ে আসছে সেটা প্রথমে অঙ্কন করেছি। সেখানে নাম্বারিং করা আছে 1, 2, 3, 4, 5, 6। এই 6টি কমিশন বা বলো প্রপোজাল বা কমিটি বা পদক্ষেপ ভারতীয় সংবিধান রচনার ক্ষেত্রে বা গণপরিষদ গঠনের ক্ষেত্রে একটি কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিল, যেটা ব্রিটিশ প্রপোজাল অ্যান্ড স্টেপ হিসাবে আমি চিহ্নিত করেছি। এখানে ফার্স্ট নাম্বারেই দেওয়া আছে আগস্ট ঘোষণা, অর্থাৎ 1940 খ্রিস্টাব্দে 7 আগস্টে ভারতের ভাইসরয় ঘোষণা করেছিলেন যে কনস্টিটিউশনাল বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা গণপরিষদ বা
সাংবিধানিক সভা গঠনের ক্ষেত্রে ব্রিটিশরা অফিসিয়ালিভাবে ভারতীয়দের দাবি গৃহীত করিল। সেকেন্ড স্টেপে 2 নম্বরে পয়েন্টে আমি দেখিয়েছি যে ক্রিপস মিশন। ক্রিপস মিশন 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন এসেছিল মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পর্যায়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের মন্ত্রিসভার সদস্য ছিলেন স্ট্যাফোর্ড স্কিপস। তিনি ভারতে গণপরিষদ গঠনের ক্ষেত্রে যে কমিটিকে পাঠিয়েছিলেন তাকেই আমরা ক্রিপস মিশন হিসাবে ভারতীয় ইতিহাসে চিহ্নিত করে থাকি। কিন্তু তার যে প্রপোজাল সেক্ষেত্রে আমরা পরে ডিসকাশনে যাব নাম্বার ওয়াইজ, স্টেপ বাই স্টেপ। 3 নম্বরে দেখো ওয়েভেল পরিকল্পনা। এই পরিকল্পনাটাও ভারতের গণপরিষদ গঠনের ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছিল। এই পরিকল্পনাটার ক্ষেত্রেও আমরা যাব। 4 নম্বরে ক্যাবিনেট মিশন। মূলত এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ডের লেবার পার্টি অর্থাৎ শ্রমিক দল দ্বারা গঠিত সরকারের প্রধানমন্ত্রী দ্বারা প্রেরিত একটি ক্রিপস মিশনের ন্যায় একটি মিশন, যেখানে ভারতের গণপরিষদ গঠনের ক্ষেত্রে কার্যকরী এবং ফলপ্রসূ ভূমিকা গ্রহণ করেছিল। ক্যাবিনেট মিশন এসেছিল মূলত 1946-এ। এরপরে মাউন্টব্যাটেন পরিকল্পনা, যেখানে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ভারতের স্বাধীনতার যে আগমন সুস্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। 1947 খ্রিস্টাব্দে জুন মাসে মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয়, যেখানে ভারতের এবং পাকিস্তানের দাবিটা উপরে মাউন্টব্যাটেন তার সুচিন্তিত মতামত পরিবেশন করে। এবং 6 নম্বর স্টেপটা ভারতীয় স্বাধীনতা আইন 1947 এবং 15ই আগস্ট। সুতরাং কেয়ারফুলিভাবে অল স্টুডেন্টস, তোমরা দেখলে যে ব্রিটিশ প্রপোজাল অ্যান্ড স্টেপের যে সার্কেলটা আমি অঙ্কন করেছি, সেই অঙ্কনটার উপরে স্টেপ ওয়াইজ আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি যে এই মূল কাঠামোটা গণপরিষদ গঠনের ক্ষেত্রে ভারতীয়দের কী কী সহায়তা করেছিল এবং কোন কোন দাবির উপরে তর্ক বিতর্ক বা গ্রহণ বর্জন প্রভৃতি লিপিবদ্ধ হয়েছিল। এখন আমি সেকেন্ড স্টেপটায় যাব, যেটা হচ্ছে ইন্ডিয়ান ডিম্যান্ড অ্যান্ড স্টেপ। ভারতীয়রা ইংরেজদের এই ফার্স্ট স্টেপের যে প্রপোজালগুলো কিভাবে অ্যাকসেপ্ট করেছিল সেইগুলো ক্রোনোলজিক্যালি বা সিরিয়ালি আমি এবারে ডিসকাস করব। প্রথমতই বলে রাখি যে আমি ফার্স্ট সার্কেলে যেভাবে 1, 2, 3, 4, 5, 6 অনুযায়ী ক্রমিক সংখ্যা অনুযায়ী তোমাদেরকে ড্র করে দেখিয়েছি, সেইভাবেই আমি সেই প্রপোজালের উপরে কি কি ইমপ্লিমেন্ট হয়েছে বা কী কী ইনফ্লুয়েন্স হয়েছে সেটাই দেখানোর চেষ্টা করব। ফার্স্ট টপিক কী ছিল? ফার্স্ট টপিক ছিল আগস্ট ঘোষণা, 1947 আগস্ট।
যাকে আমরা আগস্ট ঘোষণা হিসাবে ভাবি। এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে পেলাম লং টাইম ডিম্যান্ড ফর কনস্টিটিউশনাল বা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি এর প্রপোজালটা ইংরেজরা অফিসিয়ালিভাবে গৃহীত বা গ্রহণ করেছিল। সেকেন্ডটাই কি? সেকেন্ডটা হচ্ছে ক্রিপস মিশন, অর্থাৎ 1942 খ্রিস্টাব্দে ইংরেজদের দ্বারা প্রেরিত ভারতবর্ষে যে মিশনটা পাঠানো হয়েছিল গণপরিষদ গঠনের ক্ষেত্রে, সেটা থেকে আমরা কি পেলাম? সেটা থেকে মূলত যে জিনিসটা পেলাম, ভারতীয়দের ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে। এই ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে, এই ডোমিনিয়ন শব্দটার সঙ্গে আশা করি তোমরা কম বেশি পরিচিত। অর্থাৎ এক কথায় বলতে গেলে একাডেমিক্যাল ডিসকোর্সে বা পলিটিক্যাল অ্যানালিসিসে যাকে বলা হয় আধা স্বাধীনতা, যেখানে ভারতীয় নেতৃত্ববৃন্দরা এই প্রপোজালটাকে এক কথায় রিজেক্ট করেছিল। তাই আমি তার কাছে, মানে ওই টপিকের কাছে ফেল বা ওই প্রপোজাল ফেল হিসাবে দেখিয়েছি যে এই ক্রিপস মিশনটা ভারতীয়দের কাছে ফেল হয়েছে। 3 নম্বর পয়েন্টটা দেখো। 3 নম্বর পয়েন্টটা কি ছিল না, 3 নম্বর পয়েন্টটা ছিল ওয়েভ্যাল পরিকল্পনা। এ থেকে আমরা কি পেলাম? কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হবে, অর্থাৎ দুপক্ষ বিশিষ্ট হবে, 1 নম্বর। 2 নম্বর কি? যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উদ্যোগ প্রথম গ্রহণ করা হয়েছিল। 3 নম্বর কি? সেন্ট্রাল, প্রভিন্সিয়াল অ্যান্ড কনকারেন্ট লিস্ট, অর্থাৎ যে বর্তমানে সংবিধানের যে 3টি তালিকাভুক্ত ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটা দেওয়া আছে, অর্থাৎ কেন্দ্রীয় তালিকাভুক্ত ক্ষমতা, রাজ্য তালিকাভুক্ত ক্ষমতা ও যুগ্ম তালিকাভুক্ত ক্ষমতা, এই 3 ক্ষমতার যে প্রপোজাল, যে প্রস্তাবটা মূলত ওয়েভ্যাল পরিকল্পনার মাধ্যমেই এসেছিল। 4 নম্বর পয়েন্টটা কি? 4 নম্বর পয়েন্টটা হচ্ছে ক্যাবিনেট মিশন। এই মিশনটা এসেছিল 1946-এ, যেখানে আমরা পাচ্ছি 1 নম্বর পয়েন্টে ব্রিটিশ দেশীয় রাজ্য নিয়ে এ ইউনিয়ন অফ ইন্ডিয়া গঠন করা হবে তার প্রস্তাব 1। আর 2 নম্বর হচ্ছে গণপরিষদের সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়েছিল তৎকালীন 300, অর্থাৎ 385 জন। ক্যাবিনেট মিশনের যেই সকল প্রপোজাল বা যেই সকলের প্রস্তাবগুলি দেওয়া হয়েছিল অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু গ্রহণ করা হয়েছিল। এবার আসি 5 নম্বর। 5 নম্বর টপিকে আমরা দেখতে পাচ্ছি কি? 5 নম্বর টপিকে দেখতে পাচ্ছি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, যেখানে 1947 জুনে ঘোষণা করা হয়েছিল। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বলতে গেলেই আমাদের চলে আসে সেই ভারত বিভক্তের একটি অন্ধকারময় বা ইতিহাসের একটি কালো অধ্যায়ের কথা, যেখানে অখণ্ড ভারত খণ্ডিত হয়েছিল 2টি পৃথক রাষ্ট্রে। ভারত পাকিস্তান, প্রথম যে টপিকটা বা ভাইটাল পয়েন্টটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভারত পাকিস্তান রাষ্ট্রের প্রস্তাব এই মাউন্ট ব্যাটেন পরিকল্পনার দ্বারাই গৃহীত হয়েছিল। দ্বিতীয় যেটা, উভয় রাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে না চাওয়া অঞ্চলটি তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার থাকবে, অর্থাৎ এক কথায় তারা স্বাধীন থাকবে। বুঝতে পারছো? এই পয়েন্টটা আরও ইম্পর্টেন্ট, যেই পয়েন্টটার উপর থেকে উঠে আসছে আজকের কাশ্মীর সমস্যা।
কারণ কাশ্মীরিরা চেয়েছিল আত্মনিয়ন্ত্রণ, দুটো রাষ্ট্রের মধ্যেই যুক্ত না হতে চাওয়ার এই যে প্রপোজালটা, সেই প্রপোজালটাই আজ বর্তমানে ভারতের কাছে সব থেকে বড় মাথা ব্যথার কারণ। এখন ছ নম্বর পয়েন্টটা কী ছিল দেখে নিই। 6 নম্বর পয়েন্টটা ছিল ভারতীয় স্বাধীনতা আইন 1947, 15ই আগস্ট। এই সালটা এবং এই তারিখটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। 1947 সালে জুন মাসে ঘোষণাটি হয় এবং 1947 খ্রিস্টাব্দে জুলাই মাসে ভারতের উপর থেকে রাজতন্ত্রের অর্থাৎ ব্রিটিশ রাজতন্ত্রের অবসান ঘটে আইনগতভাবে, এবং ভারত 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ঘোষিতভাবে ইংরেজদের দ্বারা স্বাধীনতা লাভ করে। কিন্তু 1947 খ্রিস্টাব্দের পর যে 1947 খ্রিস্টাব্দের পর এবং সংবিধান বলবৎ হওয়ার আগে পর্যন্ত, অর্থাৎ 47, 48, 49, 50, এই 3 বছর তাহলে বিনা সংবিধানে ভারত কিভাবে চলল? এক কথায় সেইটা বলতে গেলে আমি নিচেতে কাউন্ট করেছি, দেখো 1935 খ্রিস্টাব্দে যে ভারত শাসন আইন, সেই ভারত শাসন আইন অনুযায়ী এই 3 বছর ভারত শাসিত হয়েছিল। এখন 3rd নাম্বার স্টেজটায় আমি আসতে চাইছি, যে 3rd নাম্বার স্টেজটায় প্রথম স্টেজটায় কি দেখলাম, যে ব্রিটিশরা কি প্রপোজাল দিয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠনের ক্ষেত্রে, ইন্ডিয়ানরা কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠনের ক্ষেত্রে এদের কাছ থেকে যে প্রস্তাব পেয়েছিল বা আমরা যে প্রস্তাব দিয়েছিলাম তার মডিফিকেশান, সংযোজন, বিয়োজন অর্থাৎ মাইনাস প্লাস করে যে 6টি কমিশন থেকে আমরা আউটকাম করলাম, সেটা সেকেন্ড স্টেপে আমরা পেয়েছি, যেখানে আমি পরিষ্কার তোমাদেরকে দেখাতে চাইছি যে ইন্ডিয়ানস ডিম্যান্ডস অ্যান্ড স্টেপ কী পদক্ষেপ নেওয়া হয়েছিল। এখন 3rd স্টেপটায় আমি যাব, যে আলটিমেটলি বিল্ড অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি অ্যান্ড আউটকাম ইন্ডিয়ান কনস্টিটিউশন। অবশেষে এই সকল ঘটনার পর ভারতের গণপরিষদ বা সাংবিধানিক সভা গঠন করা হলো সংবিধান রচনা করার জন্য। সংবিধান, আবার বলছি, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি হচ্ছে গণপরিষদ, যেই পরিষদের দায়িত্ব ছিল একটি কার্যকারী সংবিধান রচনা করার। সেই রচনা করার ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল এবং কিভাবে গঠিত হয়েছিল সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাতে চাইছি। মূলত সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টস, অনার্স স্টুডেন্টসদের কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া CC3 এই টপিকটার উপরে